গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। আর একটা পার্সেল এসেছে, সেই পার্সেলটা এখন কেটে নিচ্ছি। তো কয়েকদিন আগেই অনলাইনে এটা অর্ডার দিয়েছিলাম, তো জিনিসটা চলে এসেছে। আর অনেক দিন ধরেই ভাবছিলাম জিনিসটা কিনবো কি কিনবো না, এরমভাবে অনেকটা দিন গেছে। তারপর ভাবলাম কিনেই নিই। আর পার্সেলটা যখন ঘরে আসে তখন তো একটা ভিডিও তো এমনিই করতে হয়, যদি কোনো রকম সমস্যা হয় তখন ফেরত দেওয়ার কোনো তখন ওই জন্যই এটা করে নিই। তো সেই ভিডিওটা আমার কাজেও লেগে যায়, ডেলি ব্লগেও তোমাদের সাথে শেয়ার করি। তো চলো পার্সেলটা খুলে নিই কি আছে। তো বলে দিই তোমাদের, এটা হচ্ছে রুটি মেকার কিনেছি। তো রুটি মেকারের সাথে একটা এরকম ব্যাগ দিয়েছে, এটার মধ্যে রুটি রাখা যাবে। তো এটা আমার লাগবে না, আমি তো সেই হটপটেই ব্যবহার করব, কারণ এইটাকে আবার ধোয়াও কাচও অনেক রকম সমস্যা। তো প্রতিদিনই প্রায় ধুলে মনে হয় ভালো হবে, নাহলে বাজে দুর্গন্ধ বেরোবে। তো সেই জন্য ওটাকে বাতিলের খাতায় রাখলাম, অন্য কোনোভাবে ওটা কিছুভাবে ইউজ করতে পারবো। তো রুটি মেকারটা দেখো কিনেছি, এটা হচ্ছে অন্য একটা কোম্পানি। আগের আমার না দুটো রুটি মেকার কিনেছিলাম, একদম ফার্স্ট যেটা রুটি মেকার কিনেছিলাম এই রকম টাইপের। সেই রুটি মেকারটা না ওটা আমি অনেকদিন ব্যবহার করতে করতে পরে নাহলে বলবো পরের ভিডিওতে, হয়তো একটা ছোট্টখাট্ট একটা ভেতরে না একটা স্ক্রু টাইপের কিছু খুলে গেছিলো, কারণ ওটা নাড়া দিলে না একটা আওয়াজ মতো হতো। ওই রুটি মেকারটা আমার এখনো পর্যন্ত দোকানেই পড়ে আছে, দোকানে এখনো পর্যন্ত ওরা সারাতেও পারিনি, ওখানেই পড়ে রয়েছে। তা আমার হাজবেন্ডকে বলেছিলাম তুমি নিয়ে আসো ঘরে, আমি এমনি ওই পুরোনো জিনিস বিক্রি করে না, সেই তাকে দিয়ে দেবো, কিছু তো টাকা অন্তত পাবো না। সে তো আর আনেনি, দোকানেই পড়ে রয়েছে। তারপর একটা সেকেন্ড কিনেছিলাম, প্রথমটা আমার প্রেস্টিজের ছিল, সেকেন্ডেরটাও প্রেস্টিজের। সেকেন্ডেরটা সেটা না স্টিলের মতো, এইটারই মতো। আর সেটা এখনো ভালোই আছে, কিন্তু প্রথমটার না তাপটা হতো না, আর সেকেন্ডেরটা তাপ হয়, কিন্তু এই হ্যান্ডেলটাই নষ্ট হয়ে গেছে। হ্যান্ডেলটা চাপ দিয়ে না রুটিটাকে বেলা যায় না, ভাজা যায়, এইটা করা যায়। তো ওটা দিয়ে আমি ওই পাউরুটি সেকি, তারপরে পাঁপড় সেকি, যা যা করা যায়। ওটার মধ্যে অনেক সময় পাউরুটির মধ্যে, ওটা হচ্ছে মাল্টি মেকার, রুটিও করা যাবে, অনেক চাপাটি বিভিন্ন রকম ওটাতে করা যাবে। আর এটা হচ্ছে রুটি মেকার, এটা চাপাটিও করা যাবে। তো আমি এটাকে কিনেছি শুধুমাত্র রুটিটাই বানানোর জন্য, কারণ আরেকটা যেটা আছে ওটা তাহলে আবার ইউজ না করলে ওটা দেখবো তাপ হচ্ছে না বা কিছু নষ্ট, আরই হয়তো খারাপ হয়ে গেল। পয়সা দিয়ে কিনি, তো খারাপ হয়ে গেলে সত্যি গায়ে লাগে। তো দেখো এটাকে আমি একটু অন করে দেখে নিচ্ছি যেটা তাপ ঠিকঠাক আছে কিনা। তারপরে যদি না ঠিকঠাক থাকে তাহলে তো এটাকে বাতিল করতে হবে, তাই জন্য এটাকে টেস্ট করে দেখে নিচ্ছি ঠিকঠাক টেম্পারেচারটা হচ্ছে কিনা। আর আগের রুটি মেকার গুলো না প্রেস্টিজের, কিন্তু এই যে দুটো যে বাটন যেটা দেখলে যে আলো জ্বলছে, ওটা পিছন দিকে, এটার আবার দেখলাম সামনের দিকে। আর এটার তারটা অতটা ভালো না, কিন্তু আগের দুটো যে প্রেস্টিজের রুটি মেকারের তারগুলো কিন্তু খুব ভালো পোক্তো। দেখো আমার হাজবেন্ড উঠোনটাকে কি বানিয়েছে, কোথা থেকে কোথায় রোদ চলে যায়, এগুলোকে নিতে আসলাম। ওগুলো রোদে দিয়ে গেছিলাম, এটা তো শুকিয়ে গেছে, এটা একটু জল আছে অনেক, দেখি একটু পরে সবজি রাখবো। এই বছরে তো শীতের দেখা তো একদমই পেলাম না, মনে হচ্ছে চৈত্র মাস। তো দেখো আমি একটা কাফতান পরেছি, একদম সুতির পাতলা, একদম সকালে একটা হাউস কোট পরেছিলাম, হালকা একটু ওই কটসলের যে হাউস কোটগুলো হয়, একদম ওটা পাতলা, জলের কাজ করতে গেলে হাতটা যাতে না জামা যাতে না ভেজে, তো একটু কোয়ার্টার হাতা একটা পরেছিলাম। তো পরে দেখো বেলার দিকটা যে চৈত্র মাসের মতোই, যখন ওই দোল হয় দোলের মতো। কালকে দেখো কালকে এই সবজিগুলো নিয়ে এসেছি সেই দুপুরবেলা, তখন আমার রান্না বান্না কমপ্লিট। আর তখন আর ইচ্ছা করছিল না যে পালং শাকটাকে ভাজবো, তো ভাবছি আজকে পালং শাকটা তরকারি করব। ছোট ছোট পালংগুলো না টেস্ট ভালো হয়, শিম বেগুন টেগুন দিয়ে তরকারি করব। এখন আগে শিকড়টা বাদ দিই, তারপর ভালো করে এটাকে ধোবো, তারপর রান্না করব। তো দেখো শিকড়গুলো কেটে নিলাম। মায়ের কাছে গল্প শুনি যে আমার দিদিমা নাকি পালং শাকের যে শিকড়গুলো হয় সেগুলো কুচি কুচি করে, দেখো বাদ যায়নি, এটা ভিতর থেকে ছিল, রান্নার মধ্যে দিয়ে দিত। বড় সংসার ছিল বলে, শিকড়গুলো পরিষ্কার করেও দিয়ে দিত, কোনো কিছু পাওয়াও যেত না, খুঁজেই পাওয়া যেত না। এমনিতে তো শাক রান্না করলে তো এমনিতেই তো একটুখানি হয়ে যায়, ওই যে বড় সংসারে দিয়ে দিত, বড় সংসারের জন্য রান্নায় বান্নায় দিয়ে দিত, কত টেস্ট হতো। আর আমি জানো ছোটবেলায় মা যদি শাক ছাড়াতে দিত,
এমনিতে পালং শাকের পাতা দেখবে একটু চাপ লাগলেই পচা পচা হয়, কিন্তু এই শাকটা ভালো শাক, দেখেই বোঝা যাচ্ছে। এরকম ছোট ছোট পাতা হলে না ভালো হয়, বেশি বড় বড়গুলো হাত লাগলে চাপ লাগলে ফেটে টুকরো হয়েছে কি কাণ্ডই না হয়, ওগুলো তো ইউরিয়া দেওয়া সার। তো ওই এখনই এটাকে পুকুর বানাবো। এমনি পরিষ্কার আছে, মাটি ফাটি নেই, তবুও অনেক সময় অনেক কিছু থাকে, তো ভালো করে ধুতে হবে একটা একটা করে পাতা। তো আমাকে একবার না মা এরকম শাক মানে পালং শাক নিয়ে এসছে আর আমাকে ধুতে দিয়েছে। আর আমাদের যেহেতু পাশে হসপিটাল ছিল, অনেকে ওই হসপিটালে ধরো পরিচিতরা আসতো, ওরকম একবার আমার মামাতো দিদি এসেছে, তারপর আমাদের বাড়িতে এসেছে। তো রান্না বান্না চলছে, মা বললো তুই একটু পালং শাকটা আমাকে বললো বেছে দে, বেছে দিচ্ছিলাম। আর অর্ধেকটা বাদই পড়ছিল, মানে যেই একটু চাপ লাগছে পাতাটা একটু পচে যাচ্ছে, সেগুলো বাতিলের খাতায় আমার। আর ওই দিদি, সেই দিদি দেখে মানে মামাতো দিদি দেখে বলছে হায় রে তুই কীরকম শাক শাক বাচ্ছিস, তো অর্ধেক শাক তো সব ফেলে দিচ্ছিস, তাহলে রান্না কী করে হবে, দে আমি ছাড়িয়ে দিই। তারপর সেই দিদি বসে বসে করলো, আর আমি বলছি তুমি এগুলো দেবে, বলে হ্যাঁ কিচ্ছু খুঁজে পাবি না, দেখবি কত ভালো লাগবে খেতে। ওই আমার হাজব্যান্ডকে একদিন গল্প করেছিলাম, সেই গল্পটা শুনে সে ওই করে, বেশি করে শাক নিয়ে আসে, বলে তুমি তো বাঁচলে তো অর্ধেক ফেলে দেবে, এরকম বলে। না পালং শাকটা খুব ভালো আছে, তোমার হাজব্যান্ডকে বললাম যে এ করি তাহলে চচ্চড়ি করি, একটু তরকারি করি, বলো ঠিক আছে। রাতে হবে বেগুন পোড়া রুটি, আর এখন এই যে পালং শাকটা করবো। আর বললো কি পালং শাকের তরকারিটা করো, আজকে আমাদের নিরামিষ, আর আলু ভেজো। আমি বেগুন আছে, বলে না বেগুন খাবো না, আলু খাবো, নতুন আলু নতুন। ঠিক আছে, এর আগের দিনও নতুন আলু নিয়ে এসেছে, আর আজকেও আবার নিয়ে এসছে, সেগুলো এখন ধুতে হবে। শীতকালে না একে তো জলে হাত দিতে ইচ্ছা করে না, আর তার মধ্যে এই নতুন আলুগুলোকে বালি ছাড়াও, শাক পাতা এ করো, কত রকম যে শাক আসে বসে বসে। আর উঠোনে কি রোদ আসে বলো তো, যে উঠোনে বসে গায়ে রোদের মধ্যে বসে বসে শাক পাতাগুলো ছাড়িয়ে রাখো, সেটাও আসে না। স্নান টান সেরে ঘরে এসেই বসে থাকতে হয়। আর এখন আমাদের একটা আছে ফোন হাতে থাকলে আর কিছুই কাজ হয় না, এমন একটা অবস্থা। আগে সেই সন্ধ্যেবেলা টিভি দেখতাম, কড়াইশুঁটি ছাড়াতাম বসে বসে। আচ্ছা আমি চালাকি করতাম জানো তো, আমার হাজব্যান্ড তো অল্প জিনিস নিয়ে আসে না, এক গাদা করে জিনিস নিয়ে আসে। এবারে ও আর আমি দুজনে চা খেতাম, চা খাওয়ার পরে ওই টিভিটা দেখতে দেখতে তখনই কড়াইশুঁটিটা ওকে দিয়ে ছাড়িয়ে দিতাম, মানে ও আর আমি দুজনে মিলে ফটাফট ছাড়িয়ে নিতাম। এখন আর দেয় না, এখন আমাকেই ছাড়াতে হয় বসে বসে। এখনকার হাউস ওয়াইফদের এই অনেক কাজ, বাড়িতে একটা বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে দিয়েও কিছু অন্তত করা যায়, যে কড়াইশুঁটিটা একটু ছাড়িয়ে দে বাবা, রসুনটা একটু ছাড়িয়ে দে বাবা, এই শাক পাতাগুলো একটু বেছে দে বাবা, না সেটাও নয়। আর বাচ্চা কাচ্চা কি আর ঘরে থাকে, সব স্কুলে ব্যস্ত থাকে, পড়তে যাওয়াতে ব্যস্ত থাকে, এই অবস্থা। না ভালো করে একটু ধুয়ে নিয়ে একটু পুকুর হবে, পুকুরে একটু চুবিয়ে দিই, তারপরে এটাকে কাচবো বলছি, তারপরে কাটবো, বড় বড় করে কাটবো। বাজারগুলো আনা হয়েছে, এগুলো এখন এর মধ্যে তুলি, একটা পেপার পেতে দিই, নিচের দিকটা না একটু কেমন এর মতো হয় মাঝে মাঝে। আর এখন আমাদের যে লোডশেডিং এর বহর চলছে, বুঝলে, প্রচুর বহর চলছে লোডশেডিং এর। শিম দিয়ে তো এখন কাল রাতে শিম ভাজা ফেলেছিলাম, শিমটা দিয়ে পালং শাকটা হবে। কালকে শিমগুলো না ভাজলে বেশ মিষ্টি মিষ্টি খেতে লাগে, আমার হাজব্যান্ড পছন্দ করে। অবশ্য এই শিমগুলো না কাল রান্না করেছিলাম অতটা মিষ্টি না, এর আগে শিমগুলো এনেছিল খুব মিষ্টি ছিল, এটা চাষের শিম, টেস্ট নেই। একটা সময় জানো তো শিম খেতে একদম পছন্দ করতাম না, মাকে বলতাম বুনো বুনো সব সবজি, বুনো বুনো সব গন্ধ, এরকম বলতাম। কি আছে এটার মধ্যে, ও বাবা বাঁধাকপি আছে এখানে, থাক এটা কালকে রান্না করবো। কালকে কটাই সবজি আনা হয়েছে, কুমড়ো অবশ্য আছে, এই হলো নতুন আলু, এখানে আটা ময়দা ডাল আনা হচ্ছে। ওকে 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 ছাড়ো, তুলেই রাখি। সাদা আটাটা যেটা বিয়াটা,
বিয়াটাই খাই, এবারে আবার গণেশাটা নিয়ে এসছে। 8টার সময় গণেশাটাই খেতাম। তো যাই হোক, এখন এই বিয়াটা দুটো রাখলাম, কারণ আমার হাজব্যান্ড বললো বিয়াটার সাথে গণেশাটা মিক্স করে রুটি বানাবে। ওর রুটি খাওয়া, দাঁড়াও, আজকে রুটি হবে, 2 দিন খেয়ে 3 দিনের দিন বলবে না না ভাতই করো। এই হচ্ছে ব্যাপার। ডালটা আমাদের খাওয়া হচ্ছে ডাল হিসেবে নয়, ডালিয়া করলেই ডাল খাওয়া হচ্ছে এখানে। এখন ভাত পাতে ডাল খাওয়া আমাদের বন্ধ হয়ে গেছে। এটাকে তুলে রাখতে হবে, মানে ঢেলে রাখতে হবে। এটাকে ঢাকা দিই, আলুটাকে ধুতে হবে এখন। ধরো, আগে যখন আমাদের দিদি ওরা কাজ করতো বাড়িতে, আমাকে এই কাজটাও করতে হতো না, দিদি ওরাই সমস্ত করে দিয়ে যেত। জলটা অবশ্য গামলা, আমাদের আরও একটা বড় গোল রঙের গামলা আছে, গামলা বালতি সেগুলো থাকতে সব জল করে দিতাম, আর সেগুলোতেই সব করে দিতাম। আমাকে না তখন কোনো কাজই করতে হতো না, শুধু এসে রান্না করতাম। সবজিটাও যদি বলি কেটে দিতে কেটে দিত, কিন্তু আমি নিজে নিজেই কাটতাম। কোনো সময় হয়তো বললাম এঁচড় বা মোচা এগুলো কেটে দিতে বলতাম, অন্যান্য জিনিস নিজেই করতাম। একদম প্রথম দিকে নিজে নিজেই করতাম, তারপর সে যে অপারেশন হলো, তো তারপর তো ওই যে আমি কুঁড়ে হয়ে গেলাম, মানে শরীরে আর জুট হতো না, বসতে পারতাম না। এখনও সেম একই অবস্থা হচ্ছে, জানো তো, পায়ের একটা সমস্যা হচ্ছে, বসলে উঠতে পারছি না, ডান পাটা নিয়ে ভুগছি। কী হচ্ছে বুঝতে পারছি না গো। একটু এটা থাক, একটু ভিজুক, নাহলে জল ঘেটে ঘেটে ঠান্ডায় লেগে যায়। তারপরে এখান থেকে আলু নিয়ে রান্না করবো। শীতের সময় এমনিতেই জলে হাত দিতে ইচ্ছা করে না, নড়াচড়া করতে ইচ্ছা করে না, কিন্তু কাজ প্রচুর বেড়ে যায়। শীতের সময় মেঝেতে বসে বসে একটা একটা করে শাক বাছো, শাক ধো, কত রকমের শাক পাওয়া যায়। আর সবজির তো কত খোসা বেরোয়। আর এই যে আলু নিয়ে আসলে সেটারও কাজ বেড়ে যায়, তার বালিগুলোকে পরিষ্কার করো, বালি ধো। এই আলুটা এখন এই যে জল ঝরাতে দিয়ে গেলাম, রোদে তো রাখা যাবে না, জলটা ঝরে যাবে। শীতের সময় সবজির খোসা বেশ অনেকগুলো করে বেরোয়, যেমন কড়াইশুঁটির খোসা, অবশ্য আলুর খোসাটা অতটা হয় না, অন্যান্য সবজি থেকে অনেকটা বেরোয়, মানে জৈব সার হিসেবে তখন অনেক কিছুই পাওয়া যায়। আর গরমের সময় খুব একটা পাওয়া যায় না, মানে গরমের সময় কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটা যায়, শীতের সময় একটু বসে অনেক রকম এই যে মিক্স সবজি বা বিভিন্ন রকম সবজি শাক এগুলো কাটতে হয়। আর গরমের সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে পিলার দিয়েই কাটা হয়ে যায় ঝটপট করে। ওই আলু, ঝিঙে, পটল, ঢেঁড়স এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়েই মানে কাটা হয়ে যায়। তো দেখো, এখন ওদিকে শাকটা বসিয়ে দিলাম, আর এদিকে দেখো এই যে আটা নিয়ে এসেছে, 2 রকম আটা বললো যে মিক্স করতে, তাই মিক্স করলাম। কিন্তু এটা হয়তো এইবারের জন্য, কারণ আমার হাজব্যান্ড সাদা সাদা রুটি খেতেই ভালোবাসে, লালচে রুটি তার ঠিক পছন্দ না। তো ওই জন্যই 2 রকম নিয়ে এসছে, যাতে লাল আর সাদা মিশিয়ে একটু হালকা লালচে হয়, ওই জন্য। তো আটাটা মেখে রাখছি রাত্রিবেলার জন্য। এই শীতের সময় একটা কাজ বেড়ে যায়, এই যে রুটি করা। তো আমার অবশ্য এখন হাজব্যান্ড একদমই রুটি খেতে চায় না, অনেক দিন বাদে আমাদের রুটি হবে আজকে। আর যেহেতু ওই যে রুটি মেকারটা এসছে ওই জন্য। আর দেখো এখানে ওই যে মিক্স সবজিটা হয়ে গেল, মানে চচ্চড়িটা হয়ে গেল, এখানে আটাটা মেখে রেখে দিলাম রাতের জন্য। আর আমি তো একদম চটপট করে রান্নাবান্না করে নিচ্ছি, আর গরম গরমই খাওয়া হবে, বেশি দেরি করলে ঠান্ডা হয়ে যাচ্ছে সব। তো এই যে আলু ভাজলাম, আর আলু ভাজাটাও না আজকে আমাদের অনেক দিন বাদে হলো। তো আলু ভাজা দিয়ে পরোটা দিয়ে ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে। একটা সময় সকালবেলা আমাদের আলু ভাজা দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হতো, বা অনেক সময় সন্ধ্যাবেলাতেও আমার হাজব্যান্ড হয়তো বললো একটু আলু ভাজা মুড়ি দিয়ে খাবো। বেশিরভাগ সকালবেলা টিফিনও হতো আমাদের মুড়ি আলু ভাজা, কিন্তু এখন আর খাওয়াই হয় না। তো পড়েছে, বেগুন ভাজা খেতে তো শীতের সময় ভালোই লাগে, আর বেগুন পোড়া খেতেও ভালো লাগে। বেশ একটা বড় ওই বেগুন এনেছে, বেগুন যেটা কালচে যে বেগুনটা হয় ওইটা কদিন ধরে আনছে, বেশ ভালো মিষ্টি স্বাদ। আর এটা তো আনা হয়েছে পোড়া খাওয়ার জন্য, বেগুন পোড়া বানানো হবে। এটাকে একটু পরিষ্কার করি, ধনে পাতার পালং শাক লেগে আছে। তো এখন এই যে বেগুন পোড়াবো, এটাকে এখন মাজলাম, মেজে একটু মাকড়সার যা আমাদের বাড়িতে না জাল, এটা তো এমনি লাগে না, তাই জন্য এটাকে মেজে নিয়েছি, মেজে একটু জল ঝরিয়ে নিয়েছি। আর এই যে মাকড়সার ভয়ে, এই যে মাকড়সার যদি কিছু থাকে, সব কিছু থাকবে না, ভালো করে মাজা হয়ে গেছে। আর এবারে চলো বেগুনটাকে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি,
আমার হাজব্যান্ডের জন্যই বেগুন পোড়াটা হচ্ছে, কারণ এর মধ্যে না পড়বে পেঁয়াজ, না পড়বে রসুন, রসুনটা আমি অনেক সময় গেঁথে দিই, না পড়বে ধনে পাতা, শুধু কাঁচা লঙ্কা আর হচ্ছে লবণ। সর্ষের তেলও খায় না, কাঁচা সর্ষের তেলও একদম পছন্দ করে না। বেগুনটার জন্য পোড়াতে দিলাম, শুধু বেগুন পোড়াটা লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে হবে। তো বেগুন পোড়াটা এদিকটা হোক, আর যে সর্ষের তেলটা মাখিয়ে দিলে কি হয় তাড়াতাড়ি ভালো মতো পোড়ে। এটা অনেকটাই হবে, রেখে দেবো, কাল সকালে যদি পারে রুটি দিয়ে খাবে। দুজনে খেলে হয়ে যেত শেষ রাতে। তো এখন এটা ভালো করে পুরুক, আর ততক্ষণ আমি রুটি করি। তো এই যে রুটি মেকারে রুটি হবে, গরম করতে বসিয়েছি। দেখো কথা বলতে বলতে গলা ধরে যাচ্ছে, ঘরটা আজকে ঠান্ডা আছে, ভালো আজকে ভালো ঠান্ডা দিচ্ছে। এই যে এদিকে বেগুন পোড়াটা হচ্ছে, দেখো এটা লাল হয়ে আছে। এটাই পোড়া খাওয়ার জন্যই কিনেছিলাম। একটা সময় না ভালো আমাদের বেগুন পোড়া রুটি খাওয়া হতো, মাঝে একদম বন্ধ হয়ে গেছিলো। মঙ্গলবার তো পোড়াই না, শনিবারটা পোড়াই, আর শনিবার দিন পেঁয়াজ হবে না, রসুন হবে না, এইসব সমস্যা। আর সে এখন পেঁয়াজটা খাই না আমি মাইগ্রেনের জন্য, রসুনটা খেতাম, সে এখন রসুনটাও খেতে চাইছে না। থাকবে, আস্তে আস্তে পড়ুক। আর এই যে এটাকে অন হতে দিয়েছি, গরম হোক, তারপর রুটি করব। আগে রুটি মেকারটা আছে, ওটা না মাল্টি মেকার, ওটা রুটি চাপাটি বিভিন্ন রকম ভাজাভুজি করা যায়। আমি শুধু এটা রুটি মেকারের জন্যই নিলাম, কারণ আমার রুটি মেকারের আগে একটা নষ্ট হয়ে গেছে, যদি খারাপ হয়ে যায় ওই ভয়ে এটাই কিনলাম। আর আগের দুটো আমার ছিল এর প্রেস্টিজের ছিল, কিন্তু এইটা আমি এই জন্য নিলাম, প্রেস্টিজটা জানি না আমার শ্যুট করছে না হয়তো, ওই জন্য নিলাম না, আমি এটাই নিই। আজকে প্রথম এই রুটি মেকারে রুটিটা হবে। দেখো আটাটা তো একদমই তো অল্প, মানে নরম করে মাখতে হয়, আর এই গায়ের মধ্যে একটু আটার একটু শুধু গুঁড়ো দিতে হয়, আর একদম চিটচিটে মতো আটাটা মাখতে হয়। আমি এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে রুটি মেকারে কিভাবে রুটি করে। তো এখন এই যে গরম হয়ে গেছে, তো দেখো এটা এখন গরম হয়ে গেছে, রেড লাইটটা অফ হয়ে গ্রিন লাইটটা অন হয়ে গেছে। তো করে নি, হ্যাঁ দেখো কি সুন্দর করে রুটিটা হচ্ছে। ফার্স্ট রুটি করলাম, ফার্স্ট রুটিটাই ফুলেছে। খুব অসুবিধা হচ্ছিল আমার বেশ কিছুদিন ধরে, রুটিটা হাতে করেই করতে হতো। মানে আমার রুটি মেকারটা না এমনি ভালো আছে, কিন্তু ওর হ্যান্ডেলটাই নষ্ট হয়ে গেছে। তো আমি হাতে করে ভিডিও করছি, তাই না এটাকে একটু এই দিকটা দিলে, তারপর চাপ দিলে বেশ সুন্দর হয়ে যায়। তো প্রত্যেকটা রুটি সুন্দর করে ফুলছে। আর যেটা বলছিলাম, দেখো আমার আগের রুটি মেকারটা এত, ওটাও ভালো আছে, কিন্তু ওর হ্যান্ডেলটা যা খারাপ হয়ে, মানে বেলাটা যায় না, ভাজা যায়, মানে যদি আমি তাহলে চাকি বেলনা দিয়ে যদি ইউজ করি তাহলে মানে এরকমভাবে ভাজা যায়, কিন্তু চাকি বেলনা মানে বেলাটা যায় না হ্যান্ডেলটার জন্য। আর সব কিছুই করা যায়, যেরকম পাউরুটি শেখা যায়, তারপরে যেরকম পাঁপড় শেখি, তো ওটাকেও ব্যবহার করব। তো রুটি একদম কমপ্লিট, কিছু গরম একটু ঢাকা দিয়ে রাখি। আর ওদিকে বেগুনটাও হয়ে গেছে, বেগুনটাও প্রচণ্ড গরম, ওটাকে ছাড়িয়ে নিই। তো দেখো বেগুনটাকে ছাড়িয়ে নিলাম, আর এই যে কাঁচা লঙ্কা নিলাম, কারণ আমার হাজব্যান্ড তো কাঁচা তেলটা পর্যন্ত খাবে না, আর শনিবার তো ওই জন্য রসুনটা তো এমনি খেতে চাইছে না এখন। আর পেঁয়াজটা তো মাইগ্রেনের জন্য আমি খাই না, কিন্তু পেঁয়াজ রসুন বললো যে দিতে লাগবে না, শুধু এমনি প্লেন লবণ দিয়ে কাঁচা তেল দিয়ে মাখো। প্রচুর গরম, আমি এই যে চা বেঞ্চ দিয়েই মাখছি। বেগুনের যে এই যে রসটা, এই রসটাই হচ্ছে আসল জিনিস বেগুন পোড়া খাওয়ার জন্য। আমার হাজব্যান্ডের তো বেগুন খুব প্রিয়। আছে তো প্রচুর গরম, এই জন্য একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম। বেগুন, শীতের বেগুন অনেক সুন্দর, অনেক মিষ্টি। চলো একটু মুড়ে দিলে না একটু গরম থাকে, এমনি গরম আছে, এক্ষুনি তো করলাম। দেখো মনে হচ্ছে পরোটা ভেজেছি। রুটি মেকারের রুটিটা এরকমই হয়, সফট অথচ পরোটার মতো।
চলো হাজব্যান্ডকে দিয়ে দিই। আর আমরা এখন এটা খেয়ে নিই আর তোমাদেরকে সকলকে গুড নাইট জানিয়ে দিই।